এই টুর্নামেন্ট অনুযায়ী যদি বলতে পারি যে পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে আসলে প্রতিযোগিতা চলতেছে কে কত বাজে বাজে ক্রিকেট খেলতে পারে। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, হাই এভরিওয়ান। আমি জানি আজকে খেলা দেখার পর আমরা প্রত্যেকেই পিসড অফ। আই মিন, বাকিরা যদি পিসড অফ নাও হয়, অ্যাটলিস্ট আমি পিসড অফ। আমার কাছে মনে হয় যে এই ম্যাচটার নিয়ে আসলে যা ঘটছে, যেটা যেভাবে হারছি, ব্যাটিং অ্যাপ্রোচ, আমরা আসলে একটা সময় একটা জায়গায় ছিলাম, আমরা অনেক এক্সপেক্ট করতেছিলাম এবং সেখান থেকে আসলে আমাদেরকে কাইন্ড অফ আমাদের গালে থাপ্পড় দেওয়া হয়েছে, আমার কাছে এটা মনে হয়। তো আমি এখন আহ প্রথমেই সাফত ভাইকে আমি এখন শুরু করতে চাচ্ছি সাফত ভাইকে দিয়ে। সাফত ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে যে আজকের ম্যাচটাতে একদম ফার্স্ট যে কোশ্চেনটা, যে আজকের ম্যাচে কি বাংলাদেশ আসলেই জেতার চেষ্টা করে জন্য বা জেতার চিন্তা নিয়ে নামছে কিনা? আই থিঙ্ক চেষ্টা করছে, মানে ইনিশিয়ালি চেষ্টা করছে। হ্যাঁ, মানে দল যেটা সিলেক্ট করছে, টিম সিলেকশনটা দেখে মনে হতে পারে যে আসলে জেতার এতটা ইচ্ছা ছিল না, বাট আমার মনে হয় যে অন্যান্য প্লেয়ার যারাই খেলতে নামছে তাদের মধ্যে একটা মানে জিল ছিল, একটা একটা ইচ্ছা ছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয়েছে। বাট খুব একটা আশাবাদীও ছিল না। আর আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচটা হেরে আমাদের খুব একটা অসুবিধা হয়নি বেসিক্যালি। আর দুইটা কারণ, একটা হচ্ছে আম, কোনো প্লেয়ার ইনজিউর্ড হয় নাই, কিংবা লিটন বা তাসকিন ওদেরকে আমরা ওয়্যার আউট করে ফেলি নাই, দ্যাটস ওয়ান। আর নাম্বার টু হচ্ছে এই ম্যাচের আউটকাম আলটিমেটলি শ্রীলঙ্কা আউট হয়েছে, আমাদের কোনো ক্ষতি হয়নি। আমরা নেক্সট ম্যাচটা সেমিফাইনালের মতো খেলে উঠতে পারি। সো এইভাবে যদি চিন্তা করে থাকে, টিম সিলেকশন হয়তো এই জন্যই হয়তো একটু হালকা টিম নামাইছে, যেন নেক্সট ম্যাচটা যেহেতু মানে একদিন পরে না, মানে জাস্ট নেক্সট ডেতেই ওটা যেন আরেকটু তাড়াতাড়ি আরেকটু মানে চিন্তা করে আরেকটু ভালো একটা টিম নামায় খেলতে পারে। বাট আমি অনফিল্ড প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে দে ট্রাইড, স্পেশালি সাইফ হাসান তো অনেক জোস খেলছে। বাট হ্যাঁ, মানে আমার কাছে মনে হচ্ছে ট্রাইড, বাট প্রবাবলি খুব একটা আশাবাদী ছিল না। তো আহ, আমি হচ্ছে হাসান ভাইকে এখন কোশ্চেনটা করতে চাই যে আহ, আমাদের আসলে হয়তো টিম সিলেকশনে যেটা যদিও মনে হতে পারে, কিন্তু মানে তারপরও কিছু কিছু সময় মানে ম্যাচের যে আসলে বিশেষ করে আমাদের ব্যাটিং এর মানে আমাদের মানে কোনো একটা জায়গায় কি আমরা আসলে জেতার আগ্রহটা হারায় ফেলছিলাম ম্যাচের মধ্যে, নাকি আসলে আমরা কি চেয়েছিলাম? মানে এই ব্যাপারটাই আপনি একটু বলেন যে আপনার কাছে কি মনে হয়েছে? আচ্ছা, আমি অবশ্য আগের প্রশ্নটার একটু জাস্ট হয়তো একটু ড্র্যাগ করে বলি। আহ, মানে পার্সোনালি যদি আমি বলি, আমি মানে পিসড অফ বলবো না। আহ, এটার মানে কয়েকটা রিজন আছে। তো প্রথম একটা হচ্ছে মানে টিমটা ইন্ডিয়া। এটা হচ্ছে ফার্স্ট রিজন। এটা খুব একটা আনএক্সপেক্টেড না। আমরা হয়তো আউট অফ 10টা ম্যাচে যদি লজিক্যালও চিন্তা করি, হয়তো অ্যাট বেস্ট 2টা 3টা, এর বেশি আমরা আসলে হয়তো লজিক্যালি এক্সপেক্ট করব না। আর ওদের মানে এমন এক্সক্লুসিভ ব্যাটিং লাইন আপ, ওইটাকে যেহেতু মানে আনএক্সপেক্টেডলি আমরা বিলো 170 প্যাক আপ করছি। সো আমি বলবো যে এটা একটা খুবই দারুণ কামব্যাক। প্রবাবলি আমার যদি আমি জানি না কতটা ভালো রিকল করতেছি, ওয়ান অফ দা গ্রেটেস্ট কামব্যাকস ইন টার্মস অফ বোলিং, এবং এটা এগেইনস্ট ইন্ডিয়ান সুপ্রিম ব্যাটিং লাইন আপ। তো এটা খুবই ভালো। আমার মনে হয় এটা একটু আনএক্সপেক্টেড ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপের জন্য। আর আরেকটা যেটা, যে আমরা হয়তো এর আগের ম্যাচেই শ্রীলঙ্কার সঙ্গে প্রবাবলি সেম স্কোর আমরা চেস করছি সাকসেসফুলি, কিন্তু এটা এগেনস্ট ইন্ডিয়ান বোলিং লাইন আপ। আমি বলবো যে এটা আসলে একই রকম না। সেম নাম্বার যদিও হয়, কিন্তু চেজের ক্ষেত্রে এটা এটা একই না। বাট মানে এটা খুবই ভালো চান্স ছিল। বাট যেহেতু হঠাৎ আসা আনএক্সপেক্টেডলি একটা চান্স, এর জন্য আমি খুব বেশি এটা নিয়ে ইয়ে না। কারণ আমরাও জানি আমাদের বেস্ট 11 নামে নাই। আহ, একটা সার্টেইন মোমেন্টে মনে হচ্ছিল আমরা আরেকটু বোধহয় ক্যারি করতে পারলে ভালো হতো, কিন্তু সাইফের সঙ্গে আসলে আর কেউই ওকে পেয়ার আপ করতে পারে নাই।
প্রবাবলি আমার যেটা মনে হয়েছে, আফটার তৌহিদ হৃদয় আমি আসলে মেন্টালি জানি যে ম্যাচ আসলে গোয়িং টু নো ওয়ে, হয়তো আমরা যতদূর ক্লোজ যেতে পারি আর কি। সো বাট ওইটা সাফার যেটা বললাম, আমার মানে কালকে ম্যাচটা ইন এনিওয়ে এটা আমাদের জন্য ছিল আসলে সেমিফাইনাল। এটা হলে দারুণ হতো, বাট স্টিল আমাদের হয়তো ওইরকম ইয়ে না। প্রবাবলি পজিটিভ থিং টু টেক বোলিংটা, যে আমরা ইন্ডিয়ান ব্যাটিং কে আমরা সামহাও আমরা কন্টেন্ট করতে পারছি, এটা আর কি। আর ব্যাটিং এ আসলে কখনো মনে হয়েছে কিনা সাইফ ছাড়া, টু বি অনেস্ট, ওই ইন্টেন্ট কারোর মধ্যে ছিল না। আর খুবই আনপ্ল্যান্ড মনে হচ্ছিল, স্পেশালি আমি ভাবছিলাম হয়তো ইমন বা তাওহিদ হৃদয় আরেকটু গুছায় ব্যাটিং করবে, বাট একটু ক্লুলেস মনে হচ্ছিল দুইজনের আউটই। সো আর এরপর ব্যাটারদের থেকে আমার খুব বেশি এক্সপেকটেশন ছিল না। আমার মনে হচ্ছিল যে টপ ফোর এর মধ্যে যদি রান না আসে, এই রান আসলে চেজ রান হবে না, এটাই আর কি। তো এবার ধীমানের কাছে আমার প্রশ্নটা থাকবে যে যদিও আসলে আমরা আমাদের আগের ডিসকাশনেই আমরা আসলে বলেছিলাম যে বাংলাদেশ আসলে এই ম্যাচটা জেতার টার্গেট নিয়ে হয়তো খেলবে না বা এরকম একটা ব্যাপার হয়েছিল। তারপর একটা ফ্যান হিসেবে আমরা সবসময় চাইবো যে আমাদের দলটা যেন জেতার জন্যই মাঠে নামে। তো কোন অ্যাপ্রোচে কি আসলে আমি মানে ইন এ ওয়ে একই কোশ্চেন আমি ধীমানকেও করব যে আহ এটা কি মনে হয়েছে যে না আসলে প্লেয়াররা চাচ্ছিল না জিততে, আর যদি সেটা হয়েও থাকে বা সেটাকে আসলে ফ্যানদের বিট্রে করা হয়েছে হয়েছে কিনা, এটা আমি ধীমানকে প্রশ্ন করবো। আচ্ছা, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের অ্যাটলিস্ট বোলিং এর কথা যদি বলি, বাংলাদেশ হ্যাজ গিভেন দেয়ার মোর দ্যান 100%। এখন কথা হচ্ছে যে জাকেরের কট বিহাইন্ড এর কথাটা যদি আমরা মেনশন করতে চাই, ওরকম ওরকম ক্যাচ আসলে 10টার মধ্যে 7-8টাই মিস হয় যে কোনো টিমেরই। হ্যাঁ, তো ওইটা বাদে বাংলাদেশের এখন কথা হচ্ছে যে টি-20 ব্যাটিং এর ফরম্যাটে বা এই এই সময়ে আসলে কোনো একটা প্লেয়ার যখন হচ্ছে একটা রিদম পেয়ে যায়, তখন না কোনো বোলিং লাইন আপই আসলে খুব সুবিধা করতে পারে না। সেই সুবিধাটা আমরাও করতে পারি নাই, কিন্তু বোলিং এ আমাদের যে কামব্যাকটা ছিল সেটা ব্রিলিয়ান্ট, এটা বলতে হবে। এবং এটা একটা মানে উইনিং অ্যাটিটিউডই ছিল আমাদের। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে টি-20-তে ইন্ডিয়ার মতো দলকে 170-এর নিচে রাখতে পারা এশিয়ান কন্ডিশনে বা হচ্ছে এই ভেন্যুতে হচ্ছে সেখানকার কন্ডিশনে, এটা বাংলাদেশের সামর্থ্য অনুযায়ীও এটা চেস করা সম্ভব। সো কখনো যে জেতার মোটিভ ছিল না বাংলাদেশ দলের সেটা আমি বলবো না। বা ইভেন অনেস্টলি স্পিকিং, বাংলাদেশ যখন ব্যাটিং করছে তখনও হচ্ছে প্রথম 10 ওভার পর্যন্ত কিন্তু বাংলাদেশ মোটামুটি ম্যাচে ছিল। স্পেসিফিক্যালি হচ্ছে হৃদয়ের উইকেটের পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ছিল। কিন্তু ওই যে যে পুরোনো একটা ব্যাপার, একটা ব্যাটসম্যান রান পেলে পুরো দলকে মানে তাকে কেন্দ্র করে একটা প্ল্যান করে রানের দিকে আগানো, এটা কিন্তু 200+ কোনো চেজ না, এটা 170 চেজ। সো একটা ব্যাটসম্যানকে ধরে রেখে ওই ব্যাটসম্যানের সাথে বাকি ব্যাটসম্যানরা ব্যাটিং করে গেলে কিন্তু সেই রানটা উঠে যায় মডার্ন টি-20 ক্রিকেটে। সো সেখানে অ্যাপ্রোচের কিছু ভুল ছিল, তবে আমার কাছে কখনোই মনে হয়নি যে এই ম্যাচ জেতার আগ্রহ বাংলাদেশ ক্রিকেট টিমের ছিল না। বাংলাদেশ ক্রিকেট টিমের এই ম্যাচ জেতার আগ্রহ ছিল, কারণ ডেফিনেটলি এক ম্যাচ আগে সবাই রেজাল্ট বা নিজেকে সিকিউর করে ফেলতে চায়। হ্যাঁ, এখন টেকনিক্যালি স্পিকিং আজকের ম্যাচ হারার ফলে আমাদের জন্য হচ্ছে পাকিস্তান ম্যাচটা সেমিফাইনাল হয়ে গেছে। আজকের ম্যাচ যদি আমরা এটা জিততে পারতাম তাহলে হয়তো ম্যাথমেটিক্যাল হিসাবে আরো টাফ হতো, বাট এখন হচ্ছে ম্যাথমেটিক্যাল হিসাবে স্ট্রেট ফরওয়ার্ড হয়েছে। পাকিস্তানকে হারাতে হবে, তাহলে ফাইনাল খেলা যাবে, এটাই হচ্ছে সিচুয়েশন। সো ওভারঅল আমার মনে হয় অ্যাপ্রোচের ঘাটতি ছিল না, বাট ব্যাটিং এর এক্সিকিউশনটাই ঘাটতি ছিল, এটাই। থ্যাংক ইউ ধীমানকে। তো মূলত আসলে আমি যেটা প্রশ্নটা আসলে আমাদের প্যানেল মেম্বার প্রত্যেককে আমি করতে চাই সেটা হচ্ছে যে জাকেরের ক্যাপ্টেন্সি নিয়ে অ্যাটলিস্ট ইন দা বোলিং। কারণ আমি আরো কিছু প্ল্যাটফর্মে দেখলাম যে তারা আসলে তারা কেউ কেউ এর আসলে মিক্সড রিভিউ পাচ্ছি আমি। তো আমি চাচ্ছিলাম যে আমাদের প্যানেল আমরা যারা আছি আমরা আসলে জাকেরের ক্যাপ্টেন্সি অ্যাটলিস্ট পুরা ম্যাচে কিভাবে দেখি, জাকের কেমন ক্যাপ্টেন্সি করলো। সাফাজ ভাই দিয়ে শুরু করতে পারেন।
আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে ক্যাপ্টেন্সি নট লাইক 10 আউট অফ 10, প্রবাবলি আই উড গিভ হিম 8 আউট অফ 10, বিকজ খারাপ করে নাই। আমার কাছে মনে হয় বোলিং চেঞ্জ গুলো ভালো ছিল, বাট একটা ভুল করে ফেলছে, রিশাদের বল শেষ করেন নাই। রিশাদ 3 ওভার বল করছে, রিশাদের বলটা শেষ করানো উচিত ছিল। আর ওইদিকে হচ্ছে সাইফুদ্দিন লাস্টে যে বলটা করছে, এটা আমি এক্সপেক্ট করিনি যে এত ভালো, মানে এত কম রান দিবে। লাস্ট 2 ওভার খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি। সাইফুদ্দিনের ওভারটা পুরোপুরি টোটালি আনএক্সপেক্টেড ছিল, বাট বোলিং চেঞ্জে আমি ওই একটাই মিস্টেক দেখতেছি, রিশাদকে সামহাও মাঝখানে ঢুকায় দেওয়া উচিত ছিল কোনো একজনের একটা ওভার বাদ দিয়ে। প্রবাবলি নাসুমের একটা ওভার বাদ দিয়ে যদি রিশাদকে করতো তাহলে বেস্ট হতো, কারণ নাসুম পিটায় ভর্তা হয়ে গেছে আর কি। ওইদিকে ওর মানে জাকেরের আরেকটা পজিটিভ ছিল যে ও হচ্ছে আম, সাইফকে যেই টাইমে আনছে, সাইফ হাসানকে বোলিং এ, ওইটা খুব কাজে দিচ্ছে। ও 2 ওভারে সাইফ হাসান অনেক কম রান দিচ্ছে, এবং হ্যাঁ। ফিল্ড সেটিং গুলো চমৎকার ছিল আর কি। তো এগুলা আমি আসলে মানে এক্সপেক্ট করিনি। সো আর আরেকটা জায়গায় ও নাম্বার মানে কম খাবে, বিকজ একটা ক্যাচ মিস করছে বেসিক্যালি। এটা লিটন হইলে হয়তো ধরতো, হুম। আর কিংবা সোহান হইলেও ধরতো। আই গেস সোহান অনেক অ্যাথলেটিক, সোহান থাকলেও ধরতে পারতো। তো হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ও 8 পাবে 10-এ আর কি। সো বাকিরা নাম্বার দিতে পারেন। আম, আমি হচ্ছে এই পয়েন্টটা নিয়ে আমি হাসান ভাইকে কোশ্চেনটা করতে চাই যে সোহানকে ক্যাসে খেলানো উচিত ছিল কিনা। ভাইয়া মনে হয় মিউট হয়ে আছেন। আচ্ছা, আহ, আহ, সোহানের টিমে মোস্ট প্রবাবলি ইন করলে বোধহয় একটাই পজিশন থাকবে, সেটা বোধহয় জাকের, মোস্ট প্রবাবলি। কারণ আমি দুইজনের মানে একসাথে আসলে সেম ইলেভেনে জায়গা দেখি না আর কি। সো খুব বেশি আমি দুজনের মধ্যে ওভাবে আলাদা দেখি না। বাট প্রবাবলি যদি কিপিং অ্যাবিলিটিতে হয়, ডেফিনেটলি সোহান অনেক 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 আগায়। ব্যাটিং আমি ওভাবে আমার এই মুহূর্তে খুব মানে ফ্যাক্ট হাতে নাই যে আমি দুজনকে কম্পেয়ার করব, বাট ইন জেনারেলও আমার মনে হচ্ছে ব্যাটিংটা হয়তো দুজনেরই কাছাকাছি। বাট প্রবাবলি হয়তো সোহান থাকলে, যেটা সাফওয়াত বললো, যে আমাদের মিস হওয়ার সম্ভাবনা হয়তো, মানে আমরা হয়তো অপরচুনিটি গ্র্যাব করার চান্স অনেক বেশি থাকবে, মানে কিপার্স পয়েন্ট অফ ভিউ থেকে আর কি। তো এটা একটা আহ, ভালো ইয়ে ছিল। যদি সোহান থাকতো আমার মনে হয় প্রবাবলি হয়তো একটু 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 বেটার আর কি হইতে হ্যাঁ, পারতো। একটা কথা, আমি অ্যাকচুয়ালি সোহানকে জাকেরের অল্টারনেট হিসাবে আনতে চাচ্ছিলাম না, আমি সোহানকে আনতে চাচ্ছিলাম শামীম পাটোয়ারির অল্টারনেট হিসেবে। আচ্ছা, হুম। বিকজ এটা শামীম একটা এটা পাটোয়ারি একটা point। এতগুলা ম্যাচে আই ডোন্ট থিংক হি কন্ট্রিবিউটেড এনাফ, কিছুই করে আচ্ছা, নাই এটা আমি বাংলাদেশ টিমে। আসলে এই পয়েন্টটা আজকে আমি খেলা দেখার সময় ভাবতেছিলাম যে আমি যদি একটা সিঙ্গেল প্লেয়ারের কথা পিক করতে হয়, যে প্লেয়ারটার আমি পারপাস হঠাৎ করে ভাবে নাই, এটা ছিল শামীম পাটোয়ারি। আমি আসলে, কারণ ও তো সোলি ব্যাটসম্যান হিসেবে খেলে, আহ, এক্স্যাক্টলি, তাই না একটা মানে। ব্যাটসম্যান এবং যখন নাম্বার এইভাবে 6 ব্যাটসম্যান। বোল্ড হয়ে এবং যায়, হ্যাঁ এটা মানে আসলে নেওয়ার মতো। আসলে ওর প্রেজেন্সটা ওভাবে মানে টিমে, আমি জানি না, হয়তো আমার হয়তো আগের ম্যাচগুলোতে কি রেকর্ড বা কিরকম স্ট্যাটিস্টিক্স, বাট আমার মনে হচ্ছিল যে ওর পজিশনটা প্রবাবলি মানে আজকের হিসাবে বেশ উইক ছিল আর কি ইলেভেনে। আম, তো আমি হচ্ছে ধীমানকে প্রশ্ন করতে চাই যে আমাদের হচ্ছে আজকে মানে আজকে ওভারঅল আমরা তো হেরে গেলাম। এখন আহ, আমাদের জন্য কি নেক্সট ম্যাচটা কঠিন হয়ে যাবে কিনা জেতাটা মানে। আমার কাছে মনে হয় না নেক্সট ম্যাচ কঠিন হবে, কারণ হচ্ছে বাংলাদেশ পাশাপাশি দুটা ম্যাচে হচ্ছে বোলিং ওয়াইজ সিমিলার টাইপের পারফরমেন্স দেখাতে পেরেছে। যদিও হচ্ছে ওই শ্রীলঙ্কার থেকে ইন্ডিয়ার ব্যাটিং ক্যাপাবিলিটি অনেক বেটার। আর হচ্ছে অ্যাটলিস্ট এই টুর্নামেন্ট অনুযায়ী যদি বলতে পারি যে পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে আসলে প্রতিযোগিতা চলতেছে কে কত বাজে বাজে ক্রিকেট খেলতে পারে। হ্যাঁ, অনেস্টলি স্পিকিং। হ্যাঁ, এখন হচ্ছে তো সেইখানে আমার কাছে মনে হয় যে এই ম্যাচের ফলাফল বাংলাদেশ টিমকে হচ্ছে খুব বেশি ইম্প্যাক্ট ফেলবে বলে আমার মনে হয় না।
শুধু শুধুমাত্র ব্যাটিং এর যে জিনিসটা, মানে আমাদের ওই লাইক বরাবরের মতো একটাই প্রবলেম, এবং সেই প্রবলেমটাকেই ফোকাস করে আগানো, যে এই পাকিস্তান টিমের এই বোলিং লাইন আপের সামনে আমাদের, আমরা যদি প্রথমত আমাদের কোনোভাবেই পাকিস্তানের এই ব্যাটিং লাইন আপের সামনে আমাদের 140 to 150 রানের বেশি আমাদের কনসিড করা উচিত না। আর এই ব্যাটিং লাইন আপের সামনে আমরা যেভাবেই ব্যাটিং করি না কেন, 160 রান পর্যন্ত আমাদের চেস করার ক্যাপাবিলিটি আছে। এই জিনিসটা আমাদের মনে রেখে, আমাদের জেতার মানসিকতা নিয়ে, এটা একটা সেমিফাইনাল ম্যাচ, এটা জিতলে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো, এরকম একটা টেন্ডেন্সি নিয়ে, এবং ইভেন আজকের ম্যাচের বোলিং এর যে অ্যাপ্রোচটা ছিল, এই অ্যাপ্রোচটাই যদি কন্টিনিউ করতে পারি, আমাদের পক্ষে আসলে 140-র মধ্যেই পাকিস্তানকে আটকে দেওয়া সম্ভব, যদি আমরা প্রথমে বোলিং করি, বা ইভেন আমরা যদি প্রথমে ব্যাটিং করি এবং শ্রীলঙ্কার সাথে আমরা যে ব্যাটিং ডিসপ্লেটা করতে পেরেছি, এই সিমিলার টাইপের একটা ব্যাটিং করে যদি আমরা 160+ একটা স্কোরও করতে পারি, আমি বলছি না যে পাকিস্তানের সাথে 200 করে ফেলবো, রিয়েলিস্টিক একটা যদি কথা বলি, 160+ রান করতে পারি, সেই রান ডিফেন্ড করার সক্ষমতা আমাদের বোলিং লাইন আপের আছে। কারণ পাকিস্তান নিজেও প্রেসারের মধ্যে আছে, আমাদের কিন্তু ফাইনাল ম্যাচের প্রেসার নাই, কিন্তু পাকিস্তানের কিন্তু দুটা প্রেসার, এক হচ্ছে এই ম্যাচ জিততে হবে, আর এই ম্যাচ জিতলে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলতে হবে। পাকিস্তানের কিন্তু অ্যাডেড প্রেসার আছে, কিন্তু আমরা এই ম্যাচ জিতলে আমরা এশিয়া কাপের ফাইনাল খেলবো, এটা আমাদের জন্য কোনো প্রেসার না, কারণ আমাদের অপোনেন্টটা ইন্ডিয়া হবে। কিন্তু এই জিনিসটা কিন্তু পাকিস্তানের জন্য অনেক বেশি প্রেসার। তো সেই প্রেসারটা কিন্তু খেলার মাঠের মধ্যেও একটা ইম্প্যাক্ট রাখবে। সো আমার মনে হয় যে বাংলাদেশের ফুল ফ্লেজড ইফোর্ট দিয়ে ম্যাচটার দিকে ফোকাস করা উচিত, এবং ডেফিনেটলি আমার বিশ্বাস যে পাকিস্তানের এখন যে অবস্থা আর বাংলাদেশের যে রিদমে আছে, বাংলাদেশের এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট বের করতে পারা উচিত।